এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। গাজায় আবার যুদ্ধ শুরু করলে ইসরায়েলকে জ্বালিয়ে দেওয়ার হুমকি আনসারুল্লাহর। গাজায় জাতিগত শুদ্ধি অভিযান চালানোর পরিকল্পনার বিরুদ্ধে জর্দানে বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রচণ্ড বিতণ্ডা। জেলেনস্কিকে মারধর না করে সংযম দেখিয়েছেন ট্রাম্প। প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া। বাংলাদেশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে রোজা শুরু। গত রমজানের তুলনায় নিত্যপণ্যের দাম সহনীয় বলে দাবি করলেন প্রেস সচিব। এবং ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ হত্যাকাণ্ড অব্যাহত রাখলে আরও কঠোর অবস্থানে যাবে বিজিবি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সৈয়দ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি বলেছেন, গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু হলে দখলদার ইসরায়েলে আগুন জ্বলবে। তিনি পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে এক ভাষণে ফিলিস্তিনি জাতি এবং প্রতিরোধকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনি জাতির অবিচল অবস্থানের উপর জোর দিয়েছেন। তিনি যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে পরামর্শ দেন। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল আবারও যুদ্ধের পথে এগোলে সমস্ত ইহুদিবাদী অঞ্চল আক্রমণের মুখে পড়বে এবং আমরা নানা উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করব। গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধবিরতি মেনে চলতে শত্রুর ব্যর্থতার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ এবং লেবাননের জনগণকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি স্পষ্ট করে বলেন, আমরা ফিলিস্তিন ও লেবাননে আমাদের মুজাহিদ ভাইদের আবারও বলছি যে তোমরা একা নও, আল্লাহ তোমাদের সাথে আছেন এবং আমরা তোমাদের পাশে আছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে কুচক্রী পরিকল্পনা তুলে ধরেছেন তার বিরুদ্ধে জর্দানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী আম্মানে শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তারা গাজাবাসীকে এই উপত্যকা থেকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনার ঘোর বিরোধিতা করেন। জর্দানের বিভিন্ন রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে আম্মানের আল হুসেইনি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং আন নাখিল স্কোয়ারে গিয়ে শেষ হয়। রাজধানী ছাড়াও জর্দানের প্রায় সব ছোট বড় শহরে শুক্রবার ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গাজাবাসীকে মিশর ও জর্দানে সরিয়ে দেওয়ার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করে জর্দানের বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধ ও অবরোধ চাপিয়ে দেওয়া সত্ত্বেও গাজাবাসী শক্তিশালী রয়েছে। তারা আরও বলেন, গাজাবাসীর দৃঢ়তার প্রতি আমাদের সমর্থন রয়েছে এবং তাদের যে কোনো ধরনের প্রয়োজনে আমরা তাদের পাশে রয়েছি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রচণ্ড বাগবিতণ্ডা হয়েছে। প্রথা অনুযায়ী সংবাদ সম্মেলনে অংশগ্রহণ না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে গেছেন জেলেনস্কি। এই ঘটনায় আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই প্রবাদ বাক্যটির সত্যতা আরেকবার প্রমাণিত হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সীমাহীন রসদ সরবরাহ পেয়ে আসছিল জেলেনস্কি সরকার, কিন্তু গত মাসে ট্রাম্প হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণ করার পর সেই সরবরাহ বন্ধ করে দিয়ে উল্টো এতদিন যেসব সাহায্য করা হয়েছে তা ফেরত দেওয়ার জন্য কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে শুক্রবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যান জেলেনস্কি। সাক্ষাতে জেলেনস্কি কেন আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না এই অভিযোগ তোলেন ট্রাম্প ও ভ্যান্স। তারা বলেন, যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার সঙ্গে ইউক্রেনের একটি শান্তি চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন জেলেনস্কি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে বাকবিতণ্ডার পর রাশিয়া বলেছে জেলেনস্কিকে মারধর না করে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বৈঠকে জেলেনস্কি যে পরিমাণ ঔদ্ধত্য প্রদর্শন করেছে তাতে তার গায়ে হাত তোলা থেকে বিরত থেকে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প। টেলিগ্রাম পোস্টে এ প্রসঙ্গে জাখারোভা বলেন, আমি মনে করি জেলেনস্কি এ পর্যন্ত যত মিথ্যে বলেছেন সেসবের মধ্যে সবচেয়ে বড় মিথ্যে ছিল 2022 সালে যুদ্ধ শুরুর সময় কিয়েভ একা ছিল এবং কেউ তার পাশে ছিল না। তিনি জেলেনস্কির প্রতি ইঙ্গিত করে আরও বলেন, যে হাত তাকে খাবার দেয় সে হাতেই কামড় দিতে উদ্ধত হয়েছিলেন জেলেনস্কি। তার এই ঔদ্ধত্যের পরও ট্রাম্প এবং ভ্যান্স তাকে মারপিট না করে যে সংযমের পরিচয় দিয়েছেন তা রীতিমতো বিস্ময়কর। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার পবিত্র রমজান মাস শুরু হবে। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন তারা। আজ সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে আকাশে রমজানের চাঁদ দেখা যায়। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন এই তথ্য জানান। এদিকে এবারের রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো রোজায় বাজারে পণ্যের দাম সহনীয় রাখাটাই সরকারের মূল ফোকাস। দাম সহনীয় রাখতে কাজ করেছে সরকার। প্রেস সচিব বলেন, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ইতিমধ্যে সরকার প্রধান নির্দেশ দিয়েছেন। খাবার তেলের সরবরাহ তদারকি করা হচ্ছে। জিনিসপত্রের সরবরাহ বাড়াতে কাজ অব্যাহত আছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে। নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে। এদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ সীমান্ত হত্যাকাণ্ড অব্যাহত রাখলে আরও কঠোর অবস্থানে যাবে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। আজ কক্সবাজারে 64 বিজিবি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, অনুপ্রবেশের ঘটনা ঘটুক আর যাই ঘটুক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এভাবেই যদি চলতে থাকে তাহলে ভারতীয় অনুপ্রবেশকারীদের যে আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা আর করা যাবে না। তিনি আরও বলেন, আমরা এ ধরনের ঘটনার প্রতিবাদ চালিয়ে যাব। আর যদি একটি হত্যার ঘটনাও ঘটে তাহলে আমরা আরও কঠোর অবস্থানে যাব। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে 32 বছর বয়সী বাংলাদেশি নাগরিক আল-আমিন নিহত হয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সন্ত্রাসী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগ মুহূর্তে ওই হামলার ফলে পাকিস্তানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাখতুনখোয়া প্রদেশের আকোরা খট্টক এলাকায় অবস্থিত দারুল উলুম হক্কানিয়া মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ওই বোমা হামলা চালানো হয়। এতে একজন প্রখ্যাত ধর্মীয় রাজনৈতিক নেতা সহ অন্তত 6 জন নিহত ও অপর 16 জন আহত হন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ওই হামলার নিন্দা জানানোর পাশাপাশি শোকাহত পরিবারবর্গ এবং পাকিস্তানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ইরানের এই মুখপাত্র যে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও উগ্র সহিংসতার বিপক্ষে তার দেশের শক্ত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চীন। নতুন টার্মিনাল ও জাহাজ চালু হওয়ায় চলতি মার্চ থেকে চীন তেল আমদানি বৃদ্ধি করবে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সত্ত্বেও চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে অয়েল প্রাইস নামের ওয়েবসাইট। অয়েল প্রাইস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইরান ও রাশিয়া থেকে চীনের তেল আমদানি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে।
কয়েকজন বিশ্লেষক এবং ব্যবসায়ী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চীন তেল ট্যাঙ্কারগুলোতে পরিবর্তন এনেছে যাতে সেগুলো আর নিষেধাজ্ঞার আওতায় না থাকে। এর ফলে রাশিয়া এবং ইরানের সাথে তেল বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে বেইজিং। এর ফলে 2025 সালের মার্চ মাসে এই দুই দেশ থেকে চীন বেশি পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করতে পারবে। এই আমদানি 2025 সালের ফেব্রুয়ারিতে 2 বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। নিষেধাজ্ঞার বাইরে থাকা চীনা তেল ট্যাঙ্কারগুলো এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে আমেরিকা। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালান তার গোষ্ঠীর সদস্যদের অস্ত্র সমর্পণ এবং পিকেকের বিলুপ্তি ঘোষণা করার যে আহ্বান জানিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার এক প্রতিক্রিয়ায় বলেছেন, সহিংসতা পরিহার করার ক্ষেত্রে ওজালানের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখতে পারে। এর আগে বৃহস্পতিবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নেতা ওজালান তুর্কি কারাগার থেকে তার গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তাদেরকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানান। তিনি 4 দশক ধরে চলে আসা সহিংসতার অবসান ঘটানোর জন্য পিকেকের বিলুপ্তি ঘটানোর আহ্বান জানান। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপ ও আমেরিকায় বছরের পর বছর ধরে মুসলিম নারীদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা থেকে সেখানকার সাধারণ মানুষ সব সময় ভুল বার্তাই পেয়েছে। তবে গাজা যুদ্ধে নারীদের ভূমিকা সবার সামনে কিছুটা বাস্তব চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়। ইউরোপ এবং আমেরিকায় বছরের পর বছর ধরে মুসলিম নারীদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা থেকে সেখানকার সাধারণ মানুষ সবসময় ভুল বার্তাই পেয়েছে। শুধু অমুসলিমরাই নন, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞানের অভাবে বহু মুসলিমও এমন বার্তা বিশ্বাস করেছে এবং পাশ্চাত্যের ঢঙে নিজেকে সাজিয়ে তথাকথিত আধুনিক হওয়ার চেষ্টা করেছে। পশ্চিমাদের মানসপটে মুসলিম নারী মানেই পুরুষতন্ত্রের বন্দিশালায় নিষ্পেষিত এক নিচু স্তরের মানুষ। ধর্ম তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে চিরস্থায়ী যাতনায় নিক্ষেপ করেছে। পশ্চিমাদের দাবি, ইসলাম ধর্মের নীতিমালা মানতে গিয়ে মুসলিম নারী সমাজ ভীতু এবং অকর্মণ্য হয়ে পড়েছে। সমাজে তাদের ভূমিকা নেই বললেই চলে। এমন ন্যারেটিভ এবং উপস্থাপনা পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত। ইসলাম ধর্মকে হেয় করতেই এমন প্রচারণা। নারী সম্পর্কে ইসলাম ধর্মের দৃষ্টিভঙ্গি কখনোই এমন নয়। এটা ভুল ব্যাখ্যা এবং ভুল উপস্থাপনা মাত্র। গাজা যুদ্ধ গোটা বিশ্বের সামনে নানা বাস্তবতা তুলে ধরার পাশাপাশি মুসলিম নারী সমাজের বীরত্ব ও সাহসিকতার এমন এক চিত্র তুলে ধরেছে যা পশ্চিমা দেশগুলো সহ গোটা বিশ্বে দেখেছে। গাজায় নারীরা প্রতিরোধ ও অস্তিত্ব টিকিয়ে রাখার স্তম্ভ হিসেবে কাজ করেছে। তারা দখলদার ইসরায়েলের বিমান হামলার সময় নিজেদের জীবন দিয়ে তাদের সন্তানদের রক্ষা করেছেন। দুর্ভিক্ষ ও ধ্বংসের মাঝে পর্বত সম দৃঢ়তা নিয়ে বেঁচে যাওয়া মানুষদের সেবা করেছেন। শুধু চিকিৎসা সেবা ও যত্নের মাধ্যমে মানুষের প্রাণ রক্ষা নয়, নারীরাই নতুন প্রজন্মের মাঝে শিক্ষার আলোর ধারা নিভে যেতে দেয়নি। যুদ্ধের মাঝে নারীরাই শিক্ষার আলো ছড়িয়েছেন। স্বামী সন্তান সহ স্বজন হারিয়েও চরম দুঃসময়ে তাদেরকে দৃঢ়ভাবে আল্লাহু আকবার এবং হাসবি আল্লাহ স্লোগান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের চেতনাকে উজ্জীবিত রাখতে দেখা গেছে। হাসবি আল্লাহ অর্থ হচ্ছে আমার জন্য আল্লাহ যথেষ্ট। তাদের ধৈর্য ও ত্যাগের মনোভাব প্রতিরোধ চালিয়ে যেতে বড় ভূমিকা রেখেছে। নারীদের ধৈর্য ও দৃঢ়তা যুদ্ধের ময়দানে জীবনের ধারাবাহিকতা সম্পর্কে স্বপ্ন তৈরি করেছিল। ইতিহাসের সবচেয়ে নির্মম শিশু হত্যার যন্ত্রণা সহ্য করা এই নারীরা অতুলনীয় সাহসের সাথে ঘোষণা করেছেন, আমরা ধৈর্য ধরব যতক্ষণ পর্যন্ত প্রতিরোধ নেতারা আমাদেরকে ধৈর্য ও দৃঢ়তা বজায় রাখার জন্য অনুরোধ করে যাবেন। গাজার নারীদের শক্তির মূল উৎস ছিল আল্লাহর প্রতি বিশ্বাস। এই ঈমানি শক্তি তাদের মধ্যে ঐক্য সংহতি এনে দিয়েছে এবং সঠিক পথে তাদেরকে পরিচালিত করেছে। দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা,
শরণার্থী শিবিরে বা ধ্বংসপ্রাপ্ত বাড়িতে কোরআনের ক্লাস আয়োজন করা, বোমা হামলার সময় আল্লাহর কাছে দোয়া করা এবং তাঁবুতে স্থাপিত অস্থায়ী মসজিদে সমবেত হয়ে কষ্টের মুখে ধৈর্য ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের মতো ইসলামী মূল্যবোধ গাজার নারীদেরকে সহিংসতা সহ্য করার দৃঢ়তা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা তাই বলেছেন, ধৈর্যের মাধ্যমেই গাজার নারী এবং জনগণ মানুষের বিবেককে আলোড়িত করতে সক্ষম হয়েছে। পাশ্চাত্যের গণমাধ্যম কখনোই ঈমান এবং দৃঢ়তার মধ্যে গভীর সংযোগ স্বীকার করে না। তারা তো ঈমানকেই স্বীকার করে না। তারা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক কাঠামোর মধ্যে মুসলিম নারীদের ব্যাপক ভূমিকা, দৃঢ়তা, সাহসিকতা এসব অস্তিত্বকে অস্বীকার করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে। তারা সমাজে মুসলিম নারীদের ভূমিকাকে অস্বীকার করার মাধ্যমে ধর্মেরই অবমাননা করতে চায়। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।